আজকে এই কটা কম্পাউন্ডের স্ট্রাকচারগুলো দেখব। ফার্স্ট হচ্ছে সিজিয়াম ক্লোরাইড, দেন ডায়মন্ড, গ্রাফাইট, জিঙ্ক ব্লেন্ড, উরজাইট, পেরোভস্কাইট, বিটা ক্রিস্টামালাইট এবং রিউটাইল। এই কটা কম্পাউন্ডের দেখার আগে আমরা গতদিন যেটা পড়েছিলাম জাস্ট একটু বলি। ফ্লোরাইড স্ট্রাকচার পড়েছিলাম। ফ্লোরাইড স্ট্রাকচারে ক্যালসিয়াম ফ্লোরাইডকে নিয়ে বলা হয়েছিল। এর মধ্যে এটাকে যখন আমরা ডিসোসিয়েট করলাম তাহলে ক্যালসিয়াম 2+ এবং 2F-, যেহেতু এর আকারটা একটু বড় তার জন্য এটার একটা ঘন সন্নিবেশ ঘটবে আর ফ্লোরাইড আয়ন তার যে গর্তগুলো আছে সেই গর্তগুলোর মধ্যে গিয়ে বসবে। স্ট্রাকচারটা একবার ছিল হচ্ছে এরকম একটা স্ট্রাকচারটা ছিল আর এর ফেসে ছিল এটা একটা ফেস সেন্টার্ড কিউব, দ্যাট মিন্স এফসিসি যদি হয় সেটা আসলে সিসিপি গঠন। এবার এফসিসি গঠনে যে টেট্রাহেড্রাল ভয়েড যেগুলো আছে, টোটাল টেট্রাহেড্রাল ভয়েডের সংখ্যা হচ্ছে এফসিসি এর মধ্যে যেহেতু চারটা ক্যালসিয়াম আয়ন আছে Ca2+ আয়ন, তার টেট্রাহেড্রাল ভয়েডের সংখ্যা কত হবে? টেট্রাহেড্রাল ভয়েডের সংখ্যা হবে 8টা। এই টেট্রাহেড্রাল ভয়েডগুলো সাধারণত এই জায়গাটাতে পড়ে আছে, এই জায়গায় টেট্রাহেড্রাল ভয়েডগুলো আছে। এই টেট্রাহেড্রাল ভয়েডের যেটা 8টা ভয়েড আছে, 8টা ভয়েডের প্রত্যেকটার মধ্যে কিন্তু এই ইয়েগুলো থাকবে, ফ্লোরাইড আয়নগুলো থাকবে। 8টা ভয়েডের 8টার মধ্যে 8টা F- আয়ন থাকবে। তাহলে এদের যে রেশিও, সেই রেশিওটা কি হলো? 4টা ক্যালসিয়াম আয়ন 4টা ইস টু ফ্লোরাইড আয়ন হচ্ছে কয়টা? ফ্লোরাইড আয়ন এর যদি অনুপাত করি আমরা তাহলে 4:8 ইকুয়াল টু হচ্ছে 1:2। কম্পাউন্ডগুলো এই ফ্লোরাইড স্ট্রাকচার দেখায় সেগুলো হচ্ছে কি? সেগুলো হচ্ছে ক্যালসিয়াম ফ্লোরাইড, যেমন স্ট্রনশিয়াম ফ্লোরাইড, যেমন বেরিয়াম ফ্লোরাইড, এরা সবাই ফ্লোরাইড স্ট্রাকচার দেখাবে। এই ফ্লোরাইড স্ট্রাকচার এরা সাধারণত দেখাবে। তাহলে একটা শর্তটা কি? শর্তটা হচ্ছে ক্যালসিয়াম আয়ন যেটা ক্যাটায়নগুলো আকার একটু বড় হবে, অ্যানায়নগুলো আকারে ছোট হবে। অ্যানায়নগুলো এমন ছোট হবে যেন তারা কোন জায়গায় বসে? টেট্রাহেড্রাল ভয়েডের মধ্যে বসে। এরই জাস্ট উল্টোটা হচ্ছে অ্যান্টি ফ্লোরাইড স্ট্রাকচার। কি বলেছিলাম? অ্যান্টি ফ্লোরাইড স্ট্রাকচার হচ্ছে, এই অ্যান্টি ফ্লোরাইড স্ট্রাকচারটা হচ্ছে কিরকম? অ্যানায়নটা যেমন এইখানে আছে, সরি ক্যাটায়নটা যখন এরকম আছে আর এখানে অ্যানায়নটা বসবে F- আয়ন। এবার তার ঠিক উল্টোটা হবে। উল্টোটা কি? এবার ক্যাটায়নটা মাঝখানে বসবে আর অ্যানায়নটা ঘন সন্নিবেশ ঘটবে। এবার আমরা যদি অ্যানায়নটা O2- নিই আর এই ক্যাটায়নটা যদি যদি লিথিয়াম নিই তাহলে এই জায়গাটা যে স্ট্রাকচারটা পাওয়া যাবে সেটাই হচ্ছে অ্যান্টি ফ্লোরাইড স্ট্রাকচার। তাহলে অ্যান্টি ফ্লোরাইড স্ট্রাকচার আর ফ্লোরাইড স্ট্রাকচারের মধ্যে ডিফারেন্সটা কোন জায়গায়? ফ্লোরাইড স্ট্রাকচারের ক্ষেত্রে ঘন সন্নিবেশটা ঘটবে হচ্ছে ক্যাটায়নের, আর অ্যান্টি ফ্লোরাইড স্ট্রাকচারে ঘন সন্নিবেশটা ঘটবে হচ্ছে অ্যানায়ন, কারণ অ্যানায়নটা ক্যাটায়নের থেকে বড়। এবার ঠিক একই রকম ভাবে যদি আমরা হিসাব করি তাহলে এখানে অ্যানায়নের সংখ্যা কতগুলো হবে? যেহেতু এটা এফসিসি ক্লাস, অক্সিজেনের এফসিসি ক্লাস হওয়ার জন্য 4টা O2- আয়ন থাকবে। আর তার মধ্যে গর্ত থাকবে কতগুলো? টেট্রাহেড্রাল গর্ত থাকবে কতগুলো? 8টা টেট্রাহেড্রাল ভয়েড থাকবে। ঠিক আছে? এই 8টা টেট্রাহেড্রাল ভয়েডের প্রত্যেকটার মধ্যে যদি আমি লিথিয়াম প্লাস আয়ন দিয়ে দিই তাহলে প্রত্যেকটা গর্তে যদি লিথিয়াম আয়নগুলো থাকে তাহলে আলটিমেটলি টোটাল লিথিয়াম আয়নের সংখ্যা কতগুলো হবে? এটা হবে 8টা। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি লিথিয়াম ইস টু অক্সিজেন দেখি তাহলে এর অনুপাতটা কত দাঁড়াবে? অনুপাতটা হবে হচ্ছে 8:4 বা 1:2। তাহলে সংকেতটা কি দাঁড়ালো? সংকেতটা হচ্ছে Li2O। তাহলে এই ক্ষেত্রে শর্তটা কিছুই না, শর্তটা হচ্ছে ক্যাটায়নটা আকারে যদি ছোট হয়, অ্যানায়নটা যদি আকারে বড় হয় এবং তাদের অনুপাতটা যদি 1:2 করে যদি হয় তখন এরা কিন্তু এরকম স্ট্রাকচার তৈরি করবে। ক্লিয়ার? এবার যদি কোঅর্ডিনেশন নাম্বার দেখি, কোঅর্ডিনেশন নাম্বারটা একই হবে। কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে এখানে যদি ক্যাটায়নটা বসে তাহলে লিথিয়ামের কোঅর্ডিনেশন নাম্বার কত হবে? উইথ রেসপেক্ট টু অক্সিজেন মানে অক্সাইড আয়ন, উইথ রেসপেক্ট টু অক্সাইড আয়ন লিথিয়ামের কোঅর্ডিনেশন নাম্বার হবে 4। আর হচ্ছে এক্ষেত্রে যদি আমরা
লিথিয়ামের এক্ষেত্রে যদি আমরা অক্সিজেনের কোঅর্ডিনেশন নাম্বার দেখি, ঠিক একই রকম ভাবে এইখানে যে এখানে একটা কি আছে, এখানে একটা, তো কারণ প্রত্যেকটাতেই আছে একটা করে, এইখানে একটা লিথিয়াম আছে, এখানে একটা আছে, এখানে একটা, তার মানে প্রত্যেকটা আছে। এটা যেহেতু 8টার সঙ্গে যুক্ত আছে, কর্নারটা যেহেতু 8টার সঙ্গে যুক্ত আছে, তাহলে আলটিমেটলি অক্সাইড আয়নের কোঅর্ডিনেশন নাম্বার উইথ রেসপেক্ট টু লিথিয়াম এটা কিন্তু 8 হবে, 8 হবে। তাহলে লিথিয়ামের হবে 4, তাহলে কোঅর্ডিনেশন নাম্বার অ্যান্টি ফ্লুরাইড স্ট্রাকচারে লিথিয়ামের কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার অফ লিথিয়াম উইথ রেসপেক্ট টু লিথিয়াম প্লাস উইথ রেসপেক্ট টু হচ্ছে অক্সিজেন 2 মাইনাস ইকুয়াল টু হচ্ছে 4, আর হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার অফ অক্সাইড আয়ন উইথ রেসপেক্ট টু লিথিয়াম আয়ন ইকুয়াল টু হচ্ছে 8। ক্লিয়ার? বেশ, এইবার আমরা আজকের টপিকে আসি। তাহলে এটা হচ্ছে অ্যান্টি ফ্লুরাইড স্ট্রাকচার। নেক্সট হচ্ছে সিজিয়াম ক্লোরাইড। সিজিয়াম ক্লোরাইডটা কেমন? ফার্স্ট হচ্ছে আমরা একটু দেখব, কারণ সিজিয়াম আয়নটা কিন্তু কম্পারেটিভলি অনেকটাই বড়, ক্লোরাইড আয়নটাও বড়, কিন্তু সিজিয়াম আয়নের আকারটা অনেকটাই বড়। তো দেখতে কেমন? দেখতে হচ্ছে এটা একটা বডি সেন্টার কিউব হবে। ফার্স্ট হচ্ছে একটা সিম্পল কিউব, কার সিম্পল কিউব তৈরি হবে। এক্ষেত্রে ঘন সন্নিবেশটা হবে ক্লোরাইড আয়নের, এগুলো হচ্ছে সব ক্লোরাইড আয়ন, Cl মাইনাস আয়ন। আর Cl মাইনাস আয়নের এগুলো যদি Cl মাইনাস আয়ন হয়, তাহলে তার ভেতরে যে গর্তটা আছে, অর্থাৎ বডি সেন্টারে যে গর্তটা আছে, সেই বডি সেন্টারে গর্তটার মধ্যে কিন্তু CS, এই জায়গা থাকবে হচ্ছে CS প্লাস। এটা যদি Cl মাইনাস হয়, তাহলে তার ভেতরে থাকবে হচ্ছে CS প্লাস। এবার তাহলে আলটিমেটলি আমরা কি দেখতে পাচ্ছি, এই জায়গায় ভেতরটাতে একটা ইউনিট কেলাসের ক্লোরাইড আয়ন দ্বারা তৈরি একটা সিম্পল কিউবের ভেতরে থাকবে হচ্ছে সিজিয়াম প্লাস আয়ন, আর তার কর্নারে 8টা কর্নারে 8টা ক্লোরাইড আয়ন থাকবে। তাহলে এই ক্ষেত্রে কতগুলো ক্লোরাইড আয়ন হলো? ক্লোরাইড আয়নের যেহেতু সংখ্যাটা আছে 8টা, আর প্রত্যেকটা কন্ট্রিবিউশন 1/8 করে আছে, কারণ যেহেতু এটা কর্নারে আছে, ইকুয়ালটা হবে হচ্ছে 1। তাহলে একটা ক্লোরাইড আয়ন থাকবে, আর ভেতরে সিজিয়াম আয়ন, তাহলে 1 × 1 সিজিয়াম আয়ন, একটা সিজিয়াম আয়ন পাওয়া যাবে। তাহলে অনুপাতটা কত হলো? সিজিয়াম ইস টু Cl ইকুয়াল টু 1:1 ইকুয়াল, সুতরাং এর সংকেতটা দাঁড়াবে CaCl। ওকে, এবার কোঅর্ডিনেশন নাম্বারটা একটু দেখি। কোঅর্ডিনেশন নাম্বারটা হচ্ছে, দেখো যেহেতু সিজিয়াম আছে, তো সিজিয়ামের চারদিকে কি দেখতে পাচ্ছি? উপরে 4টা আমি Cl মাইনাস আয়ন দেখতে পাচ্ছি, আর নিচে 4টা Cl মাইনাস আয়ন দেখতে পাচ্ছি। তাহলে কোঅর্ডিনেশন নাম্বার অফ সিজিয়াম উইথ রেসপেক্ট টু ক্লোরাইড আয়ন ইকুয়াল টু কত হবে? 8। আবার ঠিক একই রকম ভাবে দেখো, এবার যদি আমি একটু এরকম করে ভাবি যে এই ক্লোরাইড আয়নটার কত হবে কোঅর্ডিনেশন নাম্বার। দেখো এই ক্লোরাইড আয়নটার সঙ্গে এটা যুক্ত আছে, ক্লোরাইডের সঙ্গে এটা যুক্ত আছে, এর ঠিক পাশে যে ইউনিট সেলটা আসবে, এটার সঙ্গে এটা যুক্ত থাকবে, এটার সঙ্গে এটা যুক্ত থাকবে। তাহলে এইটা যেহেতু 8টা ইউনিট সেলের সঙ্গে যুক্ত থাকবে, কর্নারে অ্যাটমগুলো যেহেতু 8টা ইউনিট সেলের সঙ্গে যুক্ত আছে, তাহলে ক্লোরাইড আয়নের যেটা ক্লোরাইড আয়নটা, তার কোঅর্ডিনেশন নাম্বার উইথ রেসপেক্ট টু, তাহলে কোঅর্ডিনেশন নাম্বার অফ ক্লোরাইড আয়ন Cl মাইনাস উইথ রেসপেক্ট টু সিজিয়াম প্লাস, এটা হবে হচ্ছে 8। ক্লিয়ার? বেশ, নেক্সট তাহলে এটা হচ্ছে সিজিয়াম ক্লোরাইডে এরকমটা গঠন দেখতে পাওয়া যাবে। এবার আমরা আসবো ডায়মন্ডের ক্ষেত্রে। ডায়মন্ডের স্ট্রাকচারটা কেমন? এবার ডায়মন্ডের স্ট্রাকচারটা একটু ভালো করে দেখবে, কারণ এটা একটু অন্যান্যদের থেকে একটু ডিফারেন্ট আছে। কোন জায়গাটা ডিফারেন্ট আছে এটা একটু আমরা ভালো করে দেখব। ফার্স্ট হচ্ছে ডায়মন্ডের স্ট্রাকচারে, ডায়মন্ডের গঠনে কি থাকে? ডায়মন্ড হচ্ছে একটা কার্বনের আলোচ্য, মানে বহুরূপ। তাহলে এই বহুরূপে শুধুই কার্বন আছে, আর তো কিছু নেই। কার্বনগুলো এই জায়গায়, কার্বন পরমাণুগুলো একটা এফসিসি গঠন করবে। কার্বন পরমাণু এফসিসি তৈরি হবে, মানে এফসিসি যদি হয় তাহলে প্রত্যেকটা ফেসের সেন্টারে একটা করে থাকবে এবং একটা করে কর্নারে থাকবে। ক্লিয়ার? এইবার ভালো করে ব্যাপারটা বুঝবে তোমরা, সেটা হচ্ছে এই যে কর্নারে যেগুলো আছে, আর কর্নারের সঙ্গে যুক্ত যে 3টে ফেস আছে, এই 3টে ফেসের, তাহলে একটা ফেস, পেছনে একটা ফেস,
আর একটা ফেস, এই তিনটের সঙ্গে এই ইউনিট সেলের কর্নার এগুলো যুক্ত আছে। তাহলে এই যে চারটে পরমাণু হলো, এই চারটে পরমাণু দ্বারা গঠিত যে টেট্রাহেড্রন, সেই টেট্রাহেড্রনের মধ্যে যে গর্তটা আছে, ভেতরে যে গর্তটা আছে, সেই গর্তের মধ্যে কিন্তু একটা আরেকটা কার্বন পরমাণু সেই জায়গায় গিয়ে বসবে। ক্লিয়ার? অর্থাৎ এই যে কার্বন পরমাণু দিয়ে যে একটা ফেস সেন্টার কিউব তৈরি হয়েছে বা কিউবিক ক্লোজ প্যাকিং হয়েছে, কিউবিক ক্লোজ প্যাকিং এর ভেতরে যে টেট্রাহেড্রাল গর্তগুলো আছে, সেই টেট্রাহেড্রাল গর্তের মধ্যে গিয়ে আরেকটা কার্বন পরমাণু বসবে, যাতে করে এই কার্বন পরমাণুটা, দেখো লক্ষ্য করে, এই কার্বন পরমাণুটার সঙ্গে এ যুক্ত থাকছে, এ যুক্ত থাকছে, এ থাকছে এবং এ থাকছে। তাহলে কটা যুক্ত থাকলো? তাহলে আলটিমেটলি কিন্তু চারটে যুক্ত থাকলো। ক্লিয়ার? তাহলে যেহেতু কার্বনের যোজ্যতা 4, এইভাবে যদি আমরা হিসাব করে দেখি যে প্রত্যেকটা কার্বনের সঙ্গে কিন্তু 4টা করে আছে, মনে রাখবে যে এই কার্বনের সঙ্গে কিন্তু এই কার্বনটা টাচ করে নেই। ক্লিয়ার? এবার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই গর্তের সংখ্যা কটা আছে, টেট্রাহেড্রাল গর্তের সংখ্যা, সেন্টার কিউবে টেট্রাহেড্রাল গর্তের সংখ্যা হচ্ছে 8টা। এইখানে প্রত্যেকটা গর্তের মধ্যে কিন্তু হিরকের স্ট্রাকচারের মধ্যে, ডায়মন্ডের স্ট্রাকচারের মধ্যে প্রত্যেকটা গর্তের মধ্যে কিন্তু কার্বন পরমাণু থাকবে না। কোথায় কোথায় থাকবে? এইখানে একটা থাকবে, যদি এই কর্নারে থাকে তাহলে এই কর্নারে কিন্তু থাকবে না। বোঝা গেল? এই কর্নারে থাকবে তাহলে এইটা থাকবে না, আবার এটাতে থাকবে, এইখানে এখানে একটা আসবে। ক্লিয়ার? আবার এইখানে যদি থাকে তাহলে কিন্তু এটাতে থাকবে না। ক্লিয়ার? তাহলে একটা অল্টারনেট ওয়েতে আসছে কিন্তু। এবারে এইটা যদি থাকে, এই কর্নারে যদি দেখতে পাই, মানে ব্যাপারটা হচ্ছে, আমি যদি আরেকবার আঁকি এটাকে, অর্থাৎ এই কর্নারে যদি থাকে তাহলে এটাতে থাকবে না, আবার এটাতে থাকবে। ক্লিয়ার? এটাতে যদি থাকে তাহলে এটাতে থাকবে না, এটাতে থাকবে। আবার এটাতে যদি থাকে তাহলে এইখানে থাকবে না, এইখানে থাকবে। এটাকেই বলছি আমরা অল্টারনেট ওয়ে। তাহলে অল্টারনেট ওয়েটা কি রকম হলো? অল্টারনেট ওয়েটা হচ্ছে যদি এইখানে থাকে তাহলে এইখানে থাকবে, তার উল্টো দিকে থাকবে, উল্টো দিকের কর্নারে। আবার ঠিক তার এইভাবে যদি আসে তাহলে পরেরটা আসবে এরকম করে, তার মানে পরেরটা আসবে এরকম করে। ক্লিয়ার? এইভাবে কিন্তু ডায়মন্ডের স্ট্রাকচারের গঠনটা লক্ষ্য করা যায়। এবার এই স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি তার মানে কি দাঁড়ালো? তার মানে দাঁড়ালো হচ্ছে এরকম একটা জিগজ্যাগ ওয়েতে কিন্তু আসবে। কিরকম? দেখো এইখান থেকে এটা নামলো, নেমে আবার উপর দিকে উঠলো, এটা নামলো, নেমে উপর দিকে উঠলো, কারণ এটা তো ভেতরে আছে। এবার নেমে উপর দিকে উঠলো, আবার দেখো এটা নামবে, ঠিক আছে, কারণ এর সঙ্গে এটা যুক্ত হয়ে আছে। আবার দেখবে পরেরটাতে এটা উঠে গেছে, কারণ এই ফেসের সঙ্গে যুক্ত হয়ে আছে এটা, কারণ এটার সঙ্গে যুক্ত হয়ে এটার সঙ্গে আবার একটা ফেসে যুক্ত আছে। মানে এই পাশে যে সেলটা আছে, সেই সেলের উপরে যে ফেসটা আছে, সেই ফেসের যেটা আছে তার সঙ্গে যুক্ত আছে। তাহলে কিরকম দেখা যাচ্ছে না? এটা এরকম নামলো, আবার উঠলো, এরকম নামলো, আবার উঠলো, এরকম করে ওঠানামা হতে থাকবে। তার মানে এরকম একটা জিগজ্যাগ ওয়েতে এরকম করে চলে যাবে। ঠিক আছে? আবার ঠিক একই রকম ভাবে এর ক্ষেত্রেও ঠিক তাই, এইভাবে আসবে। এটা হচ্ছে ডায়মন্ডের স্ট্রাকচার। তাহলে কার্বন পরমাণুগুলোর আমরা যদি কোঅর্ডিনেশন নাম্বার দেখি, কোঅর্ডিনেশন নাম্বার অফ কার্বন এটা কিন্তু 4, কারণ এখানে তো অন্য কোনো অ্যাটম নেই, প্রত্যেকটা অ্যাটমই কিন্তু কার্বন, এবং প্রত্যেকটা কার্বনের কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 4 করে। যেহেতু প্রত্যেকটা কার্বন পরমাণু সমযোজী বন্ধন দ্বারা আবদ্ধ, নেক্সট কার্বনের সঙ্গে সমযোজী বন্ধন দ্বারা আবদ্ধ, এবং কার্বন পরমাণুতে যেহেতু কোনো রকম ফ্রি ইলেকট্রন থাকে না, তার জন্য কিন্তু হীরক তড়িৎ পরিবহনে অক্ষম। ঠিক আছে?